নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সাহিত্যিক দিব্যেন্দু পালিতের লেখা ছোট গল্প কলকাতা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প কলকাতা। ট্রেন ছাড়বে 7:50। তার আগে না পৌঁছলেই নয়। আগে বলতে বেশ কিছুক্ষণ আগে, অন্তত 8-10 মিনিট আগে। তার কম হলে এক কাপড়ে তরিত পায় এই ছুটে আসার কোনো দরকার ছিল না। ট্যাক্সির উত্তেজিত গহ্বরে বসে থাকতে থাকতেই মনীষা ছুটে গেল 8 নম্বর প্ল্যাটফর্মে। দীর্ঘ সরল রেখায় বহু দূর পর্যন্ত স্তব্ধ দাঁড়িয়ে আছে ট্রেনটা। মাথার পর মাথায় গিজগিজে ভিড় পেরিয়ে ইঞ্জিন পর্যন্ত চোখ পৌঁছয় না। এর মধ্যে কোথায় খুঁজবে সে রমেনকে? কদিন আগে ব্যাপারটা নিষ্পত্তি হলে অন্তত দৌড়ানো যেত রিজার্ভ কম্পার্টমেন্টের দিকে। তাও হয়নি। কাল সূর্যাস্ত থেকে অনেকক্ষণ পর্যন্ত তারা ছিল একসঙ্গে। রমেনকে করুণা করবার মতো লোক, তারপরেও আর রেল বিভাগে থাকতে পারে না। মনীষা অধৈর্য হয়ে পড়ল। চোখের খুব কাছে কবজি তুলে এনে সময় দেখল 7:32। কদিন আগে অয়েল করিয়েছে ঘড়িটা, নিশ্চয়ই স্লো নেই। তার মানে সময় যায়নি। ছুটে গেলে এখনো ধরা যেতে পারে রমেনকে। 52 কিলো শরীরটাকে পালকের মতো হালকা করে রমেনের কাছে ছুটে যেতে কি আর এমন অসুবিধে হবে তার? ভাবনা অবশ্য নিজেকে নিয়ে নয়, সঙ্গের 24 ইঞ্চি সুটকেসটার জন্যও নয়। 3 সেট শাড়ি, ব্লাউজ আর টুকিটাকি প্রয়োজনীয় জিনিস ছাড়া সুটকেসে এমন কিছু নেই যে সহজে বহনযোগ্য হবে না। এরকম সম্ভাবনার কথা মনে রেখেই আগে ভাগে সে নিজেকে যতটা সম্ভব হালকা করে নিয়েছিল। ফল খুব ভালো হয়নি। আলমারি খুলে টাকাপত্র বের করবার সময় প্রিয় নেকলেসটা নিতেই ভুলে গেছে। যখন মনে পড়ল সে মাঝ রাস্তায় ট্যাক্সিতে, মন খারাপ ভাবটা কাটাবার জন্যেই পরে নিজের সঙ্গে ছোট্ট একটু রসিকতা করে নিল। সুযোগ মতো রমেনকে বলবে, মালা পরাবে বলে গলাটা খালি করেই এসেছি। সমস্যা তার পরের ঘটনা নিয়ে। অভাবিতকে মেনে নিতে হলে যেরকম উত্তেজিত ও বিমর্ষ হয়ে পড়ে মানুষ, রমেন তার ব্যতিক্রম হবে না। গুণ বা দোষ বলতে তার এই একটি, স্বাভাবিকতাকে কখনো সে অতিক্রম করতে পারে না। অ্যাভারেজ হয়ে থাকবার মধ্যে যেন চিরকাল নিরাপত্তা খুঁজছে রমেন। তা হলেও এখন ট্রেন ছাড়বার সময় যত এগিয়ে আসবে, মরিয়া হয়ে সে কি আরো ঘন ঘন সিগারেটে টান দেবে না? এটাই তো স্বাভাবিক। সবুজ আলো ঘন সবুজ হবার আগে পর্যন্ত গাড়ির ভিতর না ঢুকে রমেন নিশ্চিন্ত হয়ে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে থাকবে। না হয় দৃশ্যটা মিলে গেল হুবহু। রমেনকে খুঁজে পেল মনীষা, হাতে 24 ইঞ্চি সুটকেস আর বুক ভর্তি ক্রমশ মন্থর হয়ে আসা বিসর্জনের বাজনা। রমেনও দেখতে পেয়েছে তাকে। গোড়ার বিস্ময় এবং অস্বস্তি কাটিয়ে সে নিশ্চয়ই ছুটে আসবে দ্রুত। তারপর না, হাওড়া স্টেশনটা হিন্দি ফিল্মের রোম্যান্টিক দৃশ্য হওয়ার পক্ষে অনুকূল নয়।
ইতিমধ্যে বৃত্তটা সম্পূর্ণ করবার দিকে এগোবে রমেন। কথা হলো, সে কি বলবে রমেনকে? ভেবে দেখলাম তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাই চলে এলাম। হুম, এভাবে বলা যাবে না। নিজের কানে গোলমেলে শোনাচ্ছে কথাটা। তোমাকে ভালোবাসি, এটা বলবার মতো সেই পর্ব তারা 3 বছর আগেই পেরিয়ে এসেছে। দুজন কিংবা দুজনের একজন, ধরা যাক রমেনই, মনীষাকে ছেড়ে থাকতে পারবে না। এটা জানাজানি হয়ে গেছে বহুদিন আগে। না হলে কালকে সন্ধ্যাটি দরকার হতো না। মনীষা যেরকম ভাবছে সেই রকম করে উদ্ভ্রান্ত রমেনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঘন ঘন সিগারেট টানা, বা তার নিজের কবজিতে বাঁধা ঘড়িটা স্লো হয়ে যাচ্ছে না ভেবে নিশ্চিন্ত হওয়া। বরং বলতে পারে, মনীষা, বুঝতেই পারছি তোমাকে নিয়েই ছিল আমার কলকাতা। তুমি থাকলে 200 মাইল দূরত্বেও আবার কলকাতা গড়ে নিতে পারবো। রমেন কি ততক্ষণে তাকে কম্পার্টমেন্টে ঠেলে তুলেছে? যদি জায়গা পেয়ে থাকে, নিজের আসনটুকু মনীষাকে ছেড়ে দিয়ে চেষ্টা করবে সপ্রতিভ হতে। এখন থেকে সে পুরোপুরি দায়িত্ববান হয়ে উঠল। বিয়ের মন্ত্র না উড়েও মনীষার সিঁথিতে তুলে দিয়েছে সিঁদুর। আমার উপর নির্ভর করে ঠকনি। মুখে এই রকমই একটা হাসি ফুটিয়ে তাকাবে দূরত্ব থেকে। ট্রেন ছেড়ে দেওয়ার পক্ষে এইটাই সবচেয়ে উপযুক্ত সময়। কিন্তু সত্যি সত্যি কি ওই অবস্থায় রমেনকে কিছু বলা দরকার? যে কোনো কথাই তো মনে হবে পুরনো। অর্জুনের তীরের মতো এই ব্যস্ত ছুটে যাওয়ার মধ্যেই কি তার সমস্ত অনুভব, চিন্তা, উদ্বেগ ফুটে উঠছে না? নিজেতে ফিরে এলো মনীষা। এখন তেমনই সময় যখন কোনো অনুভূতি পরিষ্কারভাবে ধরে রাখা যায় না। এমনকি কানা করিও মনে হচ্ছে উদ্বৃত্ত, মনে হচ্ছে নিঃশেষিত, মনে হচ্ছে নিজেকে আর ধরে রাখতে পারছে না। গত 20 মিনিটে ট্যাক্সিটা 1 গজও এগোতে পেরেছে কিনা সন্দেহ। তারও কিছুক্ষণ আগে থেকে চোখে পড়ছে চারপাশের দুর্ভেদ্য দেওয়ালটা, পেছন থেকে একটা টেম্পো এবং লরির আধখানা, বাঁদিকে পরপর 2টো অ্যাম্বাসাডর, ডানে পুরো একটা ফিয়াট নিয়ে আগু পিছু ট্যাক্সি ও লরি, সামনে একটা ডবল ডেকারের পিছনে দাঁত ও মাড়ি স্বাস্থ্য রক্ষার জন্য কোনো একটা মাজন ব্যবহার করবার সুপারিশ। মাজনের নামটা চোখে পড়ে না। ডান দিকে 60 ডিগ্রি কোণাকুনি তাকালে মাসি পোস্টারের ভিতর থেকে সালোয়ার কামিজ পরা মেয়েটিও বেরিয়ে আসে। আও প্যার করে। এত বিস্তৃতভাবে আর কখনো কলকাতাকে লক্ষ্য করেছে বলে মনে পড়ে না। চলে যাবার আগে কলকাতা যেন তাকে সব কিছু উজাড় করে দেখাতে চায়। দাঁত, মাড়ি, টাকরা শুদ্ধ সব কিছু। এই কলকাতাকেই সে ভালোবেসেছিল। শুকনো মুখের ভিতর মরা মাগুর মাছের লেজের মতো লেপ্টে থাকা জিভটাকে ঢোক গিলে স্বাভাবিক করে নিল মনীষা। ড্রাইভারের দিকে তাকালো। পাশ থেকে পিঠ ও মাথার পাগড়ি ও চাপা গালের অংশবিশেষ চোখে পড়ে। স্টিয়ারিং থেকে হাত না সরিয়েও টান টান হয়ে বসে আছে লোকটা, যেন ধাক্কা দিলেই পড়ে যাবে মুখ থুবড়ে। ট্যাক্সিতে উঠবার পর থেকে একটিও কথা বলেনি। লোকটা জানে 7:50 ট্রেন ধরবার জন্য ট্যাক্সিতে উঠেছে মনীষা। আর সময় নেই, যে কোনো মুহূর্তে ট্রেন ছেড়ে দিতে পারে। কিন্তু সেজন্য লোকটার কোনো ব্যস্ততা বা আগ্রহ আছে বলেও তো মনে হয় না। ডান দিকের ফিয়াটের বাঁদিকে বসে থাকা লোকটি সিগারেট ধরানোর আগে থেকে চোখ মারল মনীষাকে। ব্যাকুল হয়ে আমার কবজিটা চোখের কাছে টেনে আনলো মনীষা। 7:37। হে ভগবান, 7:37। আর মাত্র 13 মিনিট। হিসেব মতো আর মাত্র 5 মিনিট। হে ধর্মাত্মা, রমেনকে আমি ভালোবাসি। আমার সামান্য ভুলের জন্য প্রগাঢ় অভিমান নিয়ে
আছে দূরে চলে যাচ্ছে, দূরে, বহু দূরে। তাকে চেনো? তার পকেটে আছে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2 বছর বেকার থাকবার পর এই মুহূর্তে চাকরি পাবার সমস্ত আনন্দ তার মন থেকে প্রতিমার গায়ের বিসর্জনের মাটির মতোই খসে খসে পড়ছে। তাকে তুমি ধরে রেখো। বলো, মনীষা আসছে। ব্রিজ অ্যাপ্রোচের কাছে অসংখ্য অনড় নিরাকার গাড়ির অন্ধকারে বসে আকণ্ঠ অপেক্ষায় থরথর করে কাঁপছে সে। তার কানে ঢুকছে নিজের হৃৎপিণ্ড আর লরি, বাস, ট্যাক্সি, মোটর, টেম্পোর বিচিত্র বহমান শব্দ। 13 মিনিট, অনেকটা সময়। এর মধ্যে সে নিশ্চয়ই পৌঁছে যাবে। সে ফিরে যেতে আসেনি। গোটা কলকাতা তার যাবতীয় বিন্যাস এবং বিশৃঙ্খলা নিয়ে অতর্কিতে ঢুকে পড়ল মনীষার বুকে। কাল এই সময় সে আর রমেন হাঁটছিল পাশাপাশি, যেমন হেঁটেছিল তার আগের দিন বা তারও আগের দিন। সে ঠিকঠাক থাকলেও মনে হয় রমেনই বুঝতে পারেনি নিজেকে। পারলে 3 দিনের জায়গায় 1টি দিনই ছিল যথেষ্ট। বেচারা রমেন গত 3 দিন ধরে ব্যাপারটা মনীষাকে বোঝাবার প্রাণপণ চেষ্টা করেছে সে। হোক বাইরে দূরে, তবু চাকরিটা তাদের পক্ষে কলকাতায় থাকার চেয়ে অনেক বেশি জরুরি। 2 বছরে তার শরীরের ওজন কমেছে 7 কিলো। চাকরি পাওয়া আর না পাওয়ার মধ্যে কাচের পাটিসানের মতো ছিল মনীষার ভালোবাসা। স্বপ্ন হলেও শক্ত কাজ ভেঙে এগোনো যায়নি। ভালোবাসা ভালোবাসা কেন প্রেমিকের শরীরের ওজন বাড়াতে পারে না? যেতে যেতে আস্তে আস্তে সহজ হয়ে আসে হাওয়া আর নির্জনতা। দূরে গঙ্গার ওপারে আকাশে জেগে ওঠে গভীর সূর্যাস্ত। লাল গম্ভীর হয়ে সন্ধ্যা নামে। হাওয়ায় উড়ে যাওয়া শাড়ির আঁচলটা কাঁধের উপরে গুছিয়ে নেয় মনীষা। রমেন এতক্ষণ সিগারেট টানছিল, এই মাত্র ফেলে দিল। তার সন্তর্পণ হাত চলে যায় পকেটে, প্রায় হৃৎপিণ্ডের কাছে। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সে বারবার ছুঁয়ে ছুঁয়ে দেখে। আজ 29 তারিখ, কাল 30, পরশু 31, তারপর 1 তারিখ। তার মানে কালকেই রওনা হতে হবে। কাল সন্ধে পেরিয়ে প্রায় এই সময়। বলো মনীষা, কলকাতায় থাকাটাই কি তোমার পক্ষে সব? চাকরিটা পেলাম, ভেবেছিলাম এরপর আস্তে আস্তে। মনীষা চেষ্টা করে, তবু নিজের বুকে শূন্যতা স্পর্শ করতে পারে না। 2 বছর বেকার বসেছিলে, আরো কিছুদিন থাকলে কি আর এমন দেরি হয়ে যেত? তাছাড়া, রমেনকে চুপচাপ দেখে মনীষা বলল, তাছাড়া হাতে তো আরো 4টি ইন্টারভিউয়ের রেজাল্ট বাকি আছে, সবগুলোই কলকাতায়। এর মধ্যে একটা না একটা হয়েই যাবে। যদি না হয়? যদি না হয়? মনীষা চোখ তুলল। অস্পষ্ট আলোয় ক্লোজ আপের মতো এগিয়ে আসছে রমেনের ধূসর মুখ। বলল, এই চাকরিটাও কি হবে ভেবেছিলে? সময় কারুর একরকম থাকে না। তোমাকে বুঝতে পারি না। গলা দ্বিতীয় স্তর থেকে কথা বলল রমেন। মনীষার কানে তাই অন্যরকম লাগলো। রমেন জানে না যে হাওয়ায় সে এতকাল ধরে নিঃশ্বাস নিয়েছে তা ফুরিয়ে গেলে সে নিজেও মিয়ে যাবে। 2 ঘরের একটা কোয়ার্টার্স আর 750 টাকার বিনিময়ে কলকাতাকে সে বিকিয়ে দিতে প্রস্তুত। এই মনোভাব থেকে মনীষা নিজেকে বাঁচাতে চায়। রমেন কেন বোঝে না মনীষাও বাঁচতে চায় নিজের মতো করে। প্রখর আলো জেলে একটা ট্যাক্সি ছুটে আসছে দ্রুত। অন্যদিকে লরিগুলো সারবন্দি দাঁড়িয়ে। নিজেকে নিয়ে সরে দাঁড়ালো রমেন। মনীষাকে বোধহয় এরই মধ্যে ভুলতে শুরু করেছে। আমি ভেবে নিয়েছি কালই যাব। তুমি ভেবে দেখো, ইচ্ছে হলে জানিও।
না হলে পড়ে থাকলো কলকাতা তোমার জন্য। এমন কেউ কেউ নিশ্চয়ই আছে যারা কলকাতায় থাকে, কলকাতায় বাঁচে, কলকাতাতেই মরে যায়। মনীষা কি কিছু বলবে? মনীষা কি কিছু বলবে? বললেও কি বলবে? তুষামদে জন্তুর মতো তার সর্বাঙ্গের জীব বুলোচ্ছে কলকাতা। তার মৃদু উত্তেজনা ছড়িয়ে পড়ছে সমগ্র চেতনায়। কেন সে জানে না, কেন সে বলতে পারে না। বিড়বিড় করে সে শুধু বলল, আমি জানি, আমি জানি তুমি যাবে না। ছেলে মানুষ। ব্যস্তভাবে চুলের ভিতর হাত চালানো রমেন শব্দ করে হাসল। বড় বেশি ছেলে মানুষ। এইসব ভেবে ভারী নিঃশ্বাস পড়ল মনীষার। আজ হয়তো স্টেশনে পৌঁছে এই কথাটাই বলা যেত তাকে। দেখো কেমন বদলে এসেছি নিজেকে। একটি কথার বীজে বুক অব্দি শিকড় নেমে যেত রমেনের। এতক্ষণ শব্দ আড়াল করে থাকবার পর আবার সে ঢুকে যাচ্ছে শব্দের ভিতর। 7:42। আশ্চর্য, সে কি ঘুমিয়ে পড়েছিল? এই দীর্ঘ সময়ের মধ্যে জ্যাম একটুও নড়েনি, বরং গাড়িগুলো যেন গায়ে গায়ে লেগে এসেছে আরো। বিভিন্ন ও বহুমুখী শব্দের চিৎকারে ঝাঁঝা করে উঠছে মাথা। মনে হচ্ছে পৃথিবী জুড়ে আকার নেই কোথাও, শুধু শব্দ। মনীষা পালিয়ে যাচ্ছে জেনে কলকাতা তার শব্দ বাহিনী নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ধরছে তাকে। আর সময় নেই, আর সময় নেই। পৌঁছতে হলে এখনই কিছু করতে হয়। মনস্থির করা মাত্রই সুটকেসের হ্যান্ডেলটা মুঠোয় চেপে ধরল মনীষা। সর্দারজি, আমি নেমে যাচ্ছি। লোকটি ফিরে তাকালো। ঘন ভুরুর নিচে জলজল করছে চোখ দুটো। তারপর মিটারের আলো জ্বালল। 8 টাকার কিছু বেশি হয়েছে। তবু সময় বাঁচানোর জন্য মনীষা এখন পুরো 10 টাকায় ছুঁড়ে দিতে পারে। কিন্তু এ কি, বাঁদিকের দরজাটা খুললেই আটকে যাচ্ছে পাশের অ্যাম্বাসাডারের গায়ে। মাত্র ইঞ্চি 3 ফাঁক দিয়ে সে বেরোবে কি করে? চেষ্টাটা একটু জোরেই করেছিল। অ্যাম্বাসাডারের আরোহী হই হই করতে সে ফিরে এলো ডান দিকে। পাশে ফিয়ার। এখানে তবু ইঞ্চি 7 ব্যবধান। ওরই মধ্যে কোনো রকমে নিজেকে টেনে বের করতে চাইল মনীষা। মন কাটে খোঁচা লেগে শাড়িটা বোধহয় ছিঁড়েই গেল। খুনুইয়ে ধাক্কা লাগতে ঝনঝন করে উঠল সারা শরীর। তবু তবু সে সুটকেস সমেত বেরিয়ে এলো। যে লোকটি তাকে চোখ মেরেছিল সে হাসতে হাসতে বলল, সাবাস। শরীর টেনে টেনে ফিয়ারটাকে অতিক্রম করে গেল মনীষা। ডবল টিকাটার পাশ কাটাতে গিয়ে দেখল বেরোবার জায়গা নেই। তখনও সে আবার করলো বাঁ দিকে। তারপর 2-3 পা সোজা। সামনে আর জায়গা নেই। একটা সাদা হোরাল নাক ঘষছে ট্যাক্সির গায়ে। হোরাল্ডের মহিলাটি তার পাশের পুরুষটিকে কোনোই ঠেলে বলল, এই দেখো দেখো। সকলেরই দৃষ্টি এখন মনীষার দিকে। একটি মেয়ে তার প্রেমিকের কাছে পৌঁছতে চায়, সময় বড় অল্প, কেউ তা ভাবছে না। এই অসম্ভব জ্যাম থেকে অন্তত কিছুক্ষণ চোখ ফেরানোর কৌতূহল সৃষ্টির জন্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে সকলেই তাকে ধন্যবাদ দিল।